পাঠ করছি অধ্যাপক জিয়ালি রচিত গল্পগ্রন্থ লাবণী পয়েন্ট থেকে নেয়া গল্প গোপনীয় কথা। নিস্তব্ধ রাত কারো জন্য প্রমীলা সঙ্গ হলেও কারো জন্য ভয়, আতঙ্ক বা বিষাদের। রাতকে কেউ বলে মধু যামিনী, আবার কারো জন্য বিরহের। কারো রাত কাটে উৎকণ্ঠা আর ঘুমহীন বিমর্ষতায়, আবার কারো উৎফুল্ল চঞ্চলতা আর নুপুরের নিক্কণে ঘুম ঘুম। কেউ দশাশায়ী পেট পুরে ঘেউ করে ঢেকুর তুলে রাতের নক্ষত্রের সৌন্দর্য দেখে, কেউ আবার পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে তাকিয়ে থাকে তরুণ কবি সুকান্তের মতো ঝলসানো রুটির মতো চাঁদের দিকে। কেউ রাত জাগে পিতার সাথে পুত্রের লাশ নিয়ে, কেউ আবার স্বপ্নের জাল বুনে ঝলসানো হাঁস নিয়ে। কেউ অপেক্ষায় থাকে যামিনীর অন্ধকারে গোপন প্রেয়সীর মৃদু চুম্বনের, কেউ বা মৃত্যু যন্ত্রণা নিয়ে পলে পলে অপেক্ষা করে একটি দুঃস্বপ্নের শেষে আরেকটি আলোকিত ভোরের। ঠিক এমনই একটি শঙ্কা, ভয় আর দুঃস্বপ্নের রাত কাটছে আফজালের। আজ অমাবস্যার রাত। সায়েদাবাদ বাস টার্মিনালের উত্তর পাশে কাউন্টারের পিছনে বসে অপেক্ষা করছে টাঙ্গাইলের আফজাল। টার্মিনালে ব্যস্ততা নেই দিনের মতো। কাউন্টারগুলো বেশিরভাগই ফাঁকা, অনেকটা জনমানবহীন। দূরপাল্লার কয়েকটি বাস দাঁড়িয়ে আছে যাত্রার আগের প্রস্তুতি নিয়ে, কিন্তু কোনো যাত্রী নেই। ঢাকা শহরের দিনের বেলার ব্যস্ততম বাস স্ট্যান্ড যে অন্ধকার রাতে এমন শুনশান হতে পারে, সেটা আফজালের কাছেও কিছুটা ভয়ের, কিছুটা শঙ্কার। আফজালের শীত শীত লাগছে, যদিও শীতের কারণ শীত না, অন্য কিছু। উঠে দাঁড়ালো সে, চিত্তচঞ্চল বিক্ষিপ্ত মন। কোনো মানুষ যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি থাকে, তখন তার মধ্যে মানসিক উত্তেজনা দেখা দেয়। সে বিশ্বাস করে আসেনি গ্রাম থেকে, কারণ সে জানে মানুষ মৃত্যুর পর আর ফিরে আসে না। আবার অবিশ্বাসও করেনি, কারণ তার বাবা অন্য 10 জনের মতো না। বাবা নামাজ কালাম কম পড়লেও কথা ছিল পাথরের মতো ভারী, আর মানুষটা ছিল সত্যিকারের ওজনদার। জগৎ সংসার বিরাট এক লীলাক্ষেত্র, নানা রহস্যে ঘেরা। আফজালের মতো গণ্ড গ্রামের মূর্খ মানুষের পক্ষে এ অপার রহস্যভেদ দুঃসাধ্য। বাড়ি থেকে সকালে রওনা দিয়ে ঢাকায় এসেছে বিকেল 5টার পর। অগ্রহায়ণের শেষ, পৌষের শুরু। গ্রামে শীত থাকলেও ঢাকায় এখনো শীত পড়েনি। মানসিক উত্তেজনায় ক্ষুধা নষ্ট হয়ে গেছে তার অনেক আগেই। স্পষ্ট কানে বাজছে বাবার ফিসফিসিয়ে বলা কথাগুলো। বাবা আফজাল, সায়েদাবাদ বাস টার্মিনালে ডিউটি করি, একদিন আসো, আমার দেখা পাবা। এই গোপন কথাটা কাউরে কইও না, সামনের অমাবস্যার রাতে আইসো। আতঙ্কে ঘুম ভেঙে যায় আফজালের। শীতেও ঘামে ভিজে শরীর জপজপ করছে। সাবধানে তাকায়, না, হাবিবা ঘুমাচ্ছে নাক ডেকে। ধরফর করে বিছানা ছেড়ে উঠে সে হারিকেনের আলোটা বাড়িয়ে দেয়। ঘোরের মধ্যে পানির গ্লাসটা হাতে নিয়ে উঠে যায় কুলসির কাছে। গলা ভেজানো দরকার, নইলে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। হারিকেনের আবছা আলোয় সব কিছু ঝাপসা লাগে। গায়ে কাঁটা দিয়ে উঠল আফজালের। পাট খড়ির বেড়ায় টিকটিক শব্দ করে দৌড়ে পালিয়ে গেল ডিমওয়ালা দশাশয়ী টিকটিকি। তলপেটে ব্যথা, কিন্তু ঘরের বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না সে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় এটা না।
হাবিবাকেও ডাকা যাবে না। স্বপ্নের কথা কাউকে বলতে নিষেধ করেছে বাবা। নিজের ঘরের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে দেখতে পেল বহু বছরের পুরাতন বড়ই গাছটি কুঁজো বুড়ির মতো দাঁড়িয়ে আছে সামনে ঝুঁকে। হঠাৎ গা শিউরে উঠল আফজালের। গাছের তলায় কাঁচা বুড়োই পাতা দিয়ে ঢাকা লাশ। লাশের পাশে দাঁড়িয়ে আছে অপরিচিত এক বৃদ্ধ। আফজাল স্পষ্ট দেখতে পাচ্ছে লোকটির ঝাঁকড়া চুল, কিন্তু ভ্রু নেই। হঠাৎ পায়ের দিকে তাকিয়ে চিৎকার করতে যেয়েও নিজেকে সামাল দিল সে, পাছে হাবিবা উঠে যায়। আজ ভরা অমাবস্যা। ঢাকা শহরের আকাশও অন্ধকার। গাড়ির হর্ন, হুসহাস শব্দ কানে বাজছে আফজালের। মনের ভেতরে পুষে রাখা ভয়কে সে পাত্তা দিল না। সে জানে বাবা আসবেই আজ। মৃত্যুর 40 দিন পূর্ণ হবে, তাই আজই সে দেখা দেবে। না, সে ভয় পাবে না। না, সে ভয় পাবে না। বাবাকে ভয় কিসের? পিছনে হালকা পায়ের শব্দ। ভয়ে সে চাদরটা মাথার উপর টেনে তুলে দিল। বুকের রক্ত হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে সদ্য মৃত তারই জন্মদাতা পিতা। গায়ে চাঁপা ফুলের গন্ধ। আফজালের সাথে চোখাচোখি হতেই অন্ধকার রাতে বিদ্যুৎ চমকের মতো এক চিলতে বিদ্যুৎ খণ্ড তার দিকে ধেয়ে এসে তাকে অবশ করে দিল। মন্ত্রমুগ্ধের ন্যায় সে তাকিয়ে রইল স্থিরভাবে। এভাবে 1000 বছর পেরিয়ে গেছে তার। বাহ্যিক জ্ঞানহীন, সময়ের প্রতি উদাসীন, পাষাণ মূর্তির মতো নির্বাক, নিশ্চল। আফজালের অতীত নেই, বর্তমান নেই, নেই ভবিষ্যৎ, জন্ম নেই, মৃত্যু নেই, নেই কোনো প্রাণের স্পন্দন। ঐশ্বরিক আলোকপ্রাপ্ত আফজালের মানবীয় দেহটার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধূলিকণার চেয়েও ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। আফজাল নিজেকে ধরে রাখতে পারল না। অবশ দেহটা নিস্তেজ হয়ে জ্ঞান হারালো সে। কেমন আছোস বাবা? স্পষ্ট ভরাট কণ্ঠে দূর থেকে তাকে ডাকছে। সেই ছেলেবেলায় যেমন ডাকতো মাঠ থেকে গাভীন গাইটা নিয়ে বাড়ি ফেরার জন্য, সেই কণ্ঠ বাবার। আস্তে আস্তে চোখ খুলল সে। কয়েক মুহূর্তের জন্যে ভুলে গেল তার বাবা মৃত। 40 দিন আগে মারা গেছে। বাবা, তুমি? কথা আটকে গেল আফজালের। ভয় পাস নে আফজাল, আমি তোর বাবাই। তুই যা দেখছিস সবই সত্য। হাত বাড়িয়ে ছেলের হাত ধরল বারেক মিয়া। সে হাত ঠান্ডা, শীতল, রক্তহীন কাঠের মতো। সে বুঝতে পারল এটা কোনো জীবিত মানুষের হাত না। বাড়ির সবাই কেমন আছে জানতে চায় বারেক মিয়া। ভালো বাবা, তুমি তো সবই জানো। তোমার জানার বাইরে কিছু নাই। এখন আর ভয় পাচ্ছে না আফজাল, যেন বাবা ছেলের সাথে বহুদিন পর দেখা। তোমার পছন্দের ষাঁড় বাছুরটা গতকালই চুরি হয়ে গেছে, আহতভাবে বলে আফজাল। এটা তো চুরি করেছে দক্ষিণ পাড়ার মুকবিল্লা। এইটা কাউরে কইস না। হঠাৎ নিজেকে সামলে নিল সে, যেন অসাবধানে কিছু বলে ফেলেছে। কমুনা কেন জানতে চাই আফজাল। 7 দিনের মধ্যে ওর বউ তেঁতুল গাছে ফাঁস দিয়ে মারা যাইব। কি কও বাবা, তুমি কেমনে জানলা? কথা কইস না, তোর খিদা পাইছে, চল সামনে যাই। আর শুন, মৃত্যুর পর পরিবারে ঘটে যাওয়া সবই মৃতরা দেখে, কিন্তু তারা তা কাউরে বলতে পারে না। এই যেমন ধর তোর বউ হাবিবা রাইতের বেলা হঠাৎ অন্যমনস্ক হয়ে যায় সে। কি বাবা, কি বলো? হাবিবা রাইতের বেলা? না থাক, তোর মন খারাপ হইয়া যাইব। এইটা কি কইলা বাবা? এই কথা কেউ অর্ধেক কইয়া থাইমা যায়?
এইসব তুচ্ছ জিনিস নিয়া কথা কইয়া সময় নষ্ট করিস না। তোর মুখটা শুকনা লাগতাছে। আয় রান্না করি, তোর খিদা পাইছে, চল কিছু খা। আগ্রহ নিয়ে বলে বাবা। বারিক মিয়ার পেছনে হাঁটছে আফজাল, চটের ছেঁড়া অংশ লুঙ্গির মতো করে পেঁচানো কোমরে, গায়ে জামা নেই, হাতে একটি ছেঁড়া বেগ, লাঠির মাথায় একটি মাঝারি আকৃতির রঙের কৌটা। পচা নোংরা ড্রেন থেকে টুকিটাকি জিনিস কুড়িয়ে রাখছে রঙের কৌটায়। বাবা, এগুলি দিয়ে কি করবা? জানতে চায় আফজাল। কেন, খাবি না? আয় রান্না করব। সাদামাটা প্রাণের শ্রীহীন জীবন আফজালের। কোনো বিনোদন নেই, নেই কোনো সাধ্য কোনো আয়োজনের। বাবার দেখা পাওয়া ভয় ভয়ঙ্কর হলেও সে বাবার দেখা পেয়েছে। বাবাকে এখন ছুঁয়েও দেখতে ইচ্ছে হচ্ছে। আতঙ্ক, ভয় আর অবিশ্বাসের মাখামাখিতে মানুষের মস্তিষ্কের রাইট হ্যাম্পশায়ারে মহাকাশের ধূলি ঝড় বয়ে যায়। এ সময় মানুষের সচেতন মন অবচেতন মনের উপর কর্তৃত্ব হারিয়ে ফেলে। এই অবচেতন মন তখন ব্যক্তির চেতনাকে আচ্ছন্ন করে ঘোরের মধ্যে ফেলে দেয়। এই ঘোর সবার কাটে না, যার কাটে সে হয় সংসারী, আর যার কাটে না সে হয় সংসার বিভাগী, কখনো কখনো বদ্ধ উন্মাদ। বিজ্ঞানের এই ব্যাখ্যা তার জ্ঞানের বাইরে। তারপরেও কি যেন এক সম্মোহনে হাঁটছে বাবার পিছু পিছু। সামনে এগিয়ে বারিক মিয়া একটি ভাঙা গাড়ির পিছনে গিয়ে ইটের উপর বসল। আরেকটি আতলা এগিয়ে দিল আফজালের দিকে। আফজালের মুখে কথা নেই, মাথাটা ঝিমঝিম করছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। রঙের কৌটার নিচে 3টে ইটের আতলা দিয়ে চুলা বানানো হয়েছে। পাশে থেকে কুড়িয়ে নেওয়া পরিত্যক্ত পেপারের কাগজ, পলিথিন আর কিছু নোংরা কাপড় সদ্য বসানো চুলার নিচে গুঁজে দিল। পকেট হাতড়িয়ে খুঁজল দেয়ার সেলায়, না পেয়ে ছেলের দিকে তাকালো। বাবা, আমি বিড়ি খাই না। মাত্র কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বিনয় অবনত চিতে মাথাটা নামিয়ে এনে মুখটা চুলার কাছাকাছি নিয়ে একটু দম নিয়ে জোরে ফু দিল চুলার নিচে। বাবার এই আয়োজনে নির্বাক আফজাল। দপ করে জ্বলে উঠল চুলা। আগুন ধরে গেল কাগজ আর নোংরা কাপড়ে। বাবাকে অনেক কথা জিজ্ঞেস করবে বলে মনে মনে গুছিয়ে এনেছিল আফজাল। ঘটনার আকস্মিকতায় মনের হাজারো প্রশ্ন গুলিয়ে ফেলেছে সে। বাবা, তুমি কি আমার সাথে বাড়ি যাবা? না রে বাপ, সেইটা সম্ভব না। মরা মানুষ কি আর বাড়িতে ফিরা যায়? তুমি এইখানে আইলা কেমনে? আমারে কিছু জিগাইস না। বাবা আমার বউয়ের কথা কি কইতেছিলা? এইটা তুই শুনিস না। বিয়ে করার পর পুরুষ মানুষকে পাথর হইতে হয়, শুনলে কষ্ট পাবি। রঙের কৌটায় বলক উঠেছে। চারদিকে শ্মশানের মতো নীরবতা। রাস্তায় যান চলাচল থেমে গেছে। নিস্তব্ধ সায়দাবাদ বাস টার্মিনাল। ড্রেনের নোংরা ময়লা, কাদা, ইটের খই আরও উচ্ছিষ্ট দিয়েছে রান্নার জন্য। এসব দিয়ে আর যাই হোক, খাবারের যোগ্য কিছু হবে না, এটা আফজাল শতভাগ নিশ্চিত। কিন্তু এখন যে সুগন্ধ আসছে তা একেবারেই তার ধারণার বাইরে। চিন্তার অতীত, কল্পনার অধরা। সকালের পান্তা, দুপুরের মরিচ ডলা আর রাতে আলু ভর্তা খেয়ে যে তৃপ্তির ঢেঁকুর তুলে পরম শান্তিতে, সেই আফজালের কাছে আজকের খাবারের সুগন্ধি ঝাপটা এসে নাকে লাগতেই পেটটা মোচড় দিয়ে উঠল।
তারপরও সেদিকে তার ভ্রুক্ষেপ নেই এতটুকু। তাকিয়ে আছে শীর্ণকায়, একহারা গড়নে সদ্য মৃত পিতার জীবিত দেহের দিকে নিষ্পলক। রান্না শেষ। বাবা আফজাল, আই শুরু কর। রাত পোহানোর আগেই আমাকে যেতে হবে। ভাতও না আবার খিচুড়িও না, বরং মাঝামাঝি একটা ব্যঞ্জন করেছে বারেক মিয়া। লবণ নাই, পানি নাই, চাল নাই। খাবার অযোগ্য কিছু ড্রেনের ময়লা যে এত সুস্বাদু হতে পারে তা আফজালের বুঝে আসে না। সে বাবার সামনে খাবার মুখে তুলে নিচ্ছে, যেন অমৃত খাচ্ছে সে। দুনিয়াবি কোনো খাবারের সাথে যার কোনো তুলনা নেই, যদিও দুনিয়ার তেমন কোনো সুস্বাদু খাবারই সে খায়নি এখনো। দুধের স্বরের সাথে পাউরুটি ভিজিয়ে খাই সে কালে ভাদ্রে। এটাই তার জীবনের শ্রেষ্ঠ খাবারের মধ্যে একটি। বাড়তি 2-4 টাকা হলে গ্রামের বাজারে গিয়ে চুপি চুপি খাই সে। তার মতো গরিবের এসব মানায় না বলেই এই গোপনীয়তা। চিড়া দইও তার পছন্দ, তবে সব ঘরের দই না, শুধুমাত্র টাঙ্গাইলের জয়কালীর ঘরের মাটির পাতিলে সর উঠা দই। না টক না মিষ্টি, রসালো সে দই। শোন বাবা, আমার সময় শেষ। তোরে একটা কথা কই, আমি যে তরে দেখা দিচ্ছি এটা কাউরে কইস না, কোনো আপনজনরেও না, জান গেলুও না। এটা গোপনীয়, তাই গোপন রাখবি। এই কথাটা যখনই কাউকে বলবি তখনই তোর মৃত্যু হবে। মৃত্যু জ্যানতেন ভাবে না, নাকে মুখে ভাতের ফ্যানের বলকের মতো বলকাইয়া রক্ত উঠব, তাজা রক্ত। আর একটা কথা, গরুটা চুরি হওয়ার জন্য মন খারাপ করিস না। বাড়িতে গিয়া গ্রামের বঙ্কু বাজারে ছোট্ট একটা দোকান দিবি। এই নে 10 টাকা। এই 10 টাকা সব সময় ক্যাশে রাখবি। তোর জীবনে আর কোনোদিন অভাব আসবে না। আমার সময় শেষ, আমি বিদায় নিব। বারেক মিয়া হাত দিয়ে আফজালের চোখ দুটো বন্ধ করে দিল। আফজাল ভয়ে দীর্ঘক্ষণ আর চোখ খুলতে সাহস পেল না। সত্যিকার ভয় এখন তাকে পেয়ে বসেছে। দূরে মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে এলো মিষ্টি আজান। যে মানুষের একদিন মাঠে কাজ না করলে ঘরের টান পড়ে, সেই মানুষ আজ 3 দিন ঘর থেকে বেরোচ্ছে না। অসুস্থতার ভান করে ঘরে পড়ে আছে। আর কত, কিভাবে নিজেকে সেই স্ত্রীসহ অন্য ভাই বোনদের কাছ থেকে লুকিয়ে রাখবে? বউকে শুধু বলে যে সে অসুস্থ, বুকে ব্যথা। আফজালের মনে স্বস্তি নেই। যতটা আকাঙ্ক্ষা নিয়ে সে গিয়েছিল মৃত বাবার সাথে দেখা করতে, ততটাই এখন সে আতঙ্কিত। মৃত্যুর পর কোনো মানুষ ফিরে আসে না, আসতে পারে না, এ সত্য চিরায়ত। তাহলে তার সাথে ঘটে যাওয়া সায়েদাবাদ টার্মিনালের ঘটনা কি তার কল্পনাপ্রসূত? না, তাও হবে কেন? বাবার হাতের রঙের কৌটা আগুনে পুড়ে তলাটা বেঁকে গেছে। এখনও চোখে ভাসছে আফজালের। বাবার দেয়া 10 টাকার নোটটিও যত্ন করে লুকিয়ে রেখেছে বউয়ের অলক্ষ্যে। বাবার সাথে সাক্ষাতের স্মৃতি হারাতে চায় না সে। কখন যে হাবিবা এসে পাশে দাঁড়িয়েছে জানে না সে। তুমি এত মন মরা কেন? খাওয়া দাওয়া করতেছ না? কি হইল তোমার? না তো বউ, কিছু না। তোমার কি হইছে সেইটা আমি জানি। তুই কি কইবার চাস সেইটা তোমার জানার দরকার নাই। তোমার ঘোড়া রোগে ধরছে, এই রোগের ওষুধ নাই। বউরে, আমি কষ্টে আছি, আমার কষ্ট বাড়াইস না। আমার সামনে থেকে যা। আমি তো যামই, তো আনবা কারে? বদমতলব বাদ দাও, মাগি আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তাইলে তুমি কও, তোমার এই অবস্থা কেন? কি হইছে তোমার? সেইটা কইলে আমার মরণ হইব, তাও শুনবি? ঢং! মরণ এত সহজ? বিষ খাইয়া তোমার সংসারে মরতে পারলাম না, আর আর কি না কি কইলেই তোমার মরণ? ছে! বউ, তোর পায়ে পড়ি,
আমারে মাপ কর, আমার ভেতর বড় কষ্ট হইতেছে, আমি বাঁচুম না। তোমার সংসারে কুডাক দিছে, আমিও আর পারি না। তুমি আমারে কইলে তোমার জ্বালা কমবো মর্দা। না জানি আর কাউরে বিয়া করার মতলব করতাছ। হাইরে শালি, তুই আমারে বাঁচতে দিবি না। হায় আহারে আহারে। মর্দা সারাদিন ঘরের মধ্যে মায়া মানুষের মতো পইড়া থাকো আর আমার সাথে তেজ দেখাও। কি হইছে কও, নইলে তোমার সংসারে লাথি। ঘুতুর ঘুতুর করতে করতে ঘর হতে বেরিয়ে যায় হাবিবা। একটু পরেই ফিরে আসে, হাতে কুয়া থেকে পানি তোলার দড়ি নিয়ে। ঝাঁঝের সাথে বলে, তোমার কি হয়েছে কও, নইলে আমি এই দড়ি দিয়া তোমার সামনেই ফাঁস দেব। ফাঁসির দড়ি হাতে বউকে দেখে বড় অসহায় লাগে আফজালের। ঘটনা বললে নিজের মৃত্যু, না বলে সামনে দাঁড়ানো অবুঝ এই নারীকে বুঝ দেওয়া তার পক্ষে অসম্ভব। হাল ছেড়ে দেয় আফজাল। আহারে, শুন। দীর্ঘশ্বাসে নেমে যায় বুক থেকে। জগৎটা ফাঁকা ফাঁকা লাগে। বাবার সাথে ঘটে যাওয়া সায়েদাবাদ টার্মিনালের আদ্যপান্ত বলে বউকে। বাবার দেওয়া সতর্ক বাণীও বলল আতঙ্কিতভাবে, ওমা, এসব কি কইতাছ? তুমি ঢাকা গেলা কবে? না, হায় আল্লাহ, তোমার নাক দিয়া বিড় করে কি পড়তাছে? হায় হায়, এ যে রক্ত! এসব কি কসব? নিজের ডান হাতের সাদা আঙ্গুল নাকের সামনে ছোঁয়াতেই ভেজা ভেজা লাগে তার। আতঙ্কে দিশেহারা আফজাল গড়িয়ে পড়ে কাঠের চৌকি থেকে। হাবিবা ছুটে গিয়েও ধরতে পারে না স্বামীকে। পাঠ করছি অধ্যাপক জিয়ালি রচিত গল্প আগন্তুক। গল্পটি নেওয়া হয়েছে লাবণী পয়েন্ট গল্পগ্রন্থ থেকে। আর মাত্র 3 জন, এরপরেই ডাক পড়বে খালিদের। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে MBA করেছে। গতানুগতিক সুদর্শন ওকে বলা যায় না। লম্বায় 5 ফিট 7 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, হাতুড়ি পেটানো মাংসল শরীর আর চোখে মুখে প্রচণ্ড আত্মবিশ্বাসের ছাপ। সে বসে আছে 113/1 দিলকুশা মতিঝিলের ফিনিক্স টেক্সটাইলের হেড অফিসে। ওর মতো আরও জনা 30 অপেক্ষারত। গত মাসে মারিয়াম টেক্সের চাকরিটা চলে গেছে বসের সাথে বনিবনা না হওয়াতে। বাবা মারা যাওয়ার পর মা ও ছোট বোন রুনার দায়িত্ব এখন ওর উপর। চাকরি নেই এটা মাকে এখনো জানায়নি। শুধু শুধু বাড়তি একটা চিন্তা মায়ের উপর দিতে চায়নি ও। রুনা ইন্টারমিডিয়েটে পড়লেও তার চাহিদা সামঞ্জস্যপূর্ণ খালিদের আয়ের সাথে। মাসের 15 তারিখের মধ্যে বাড়িতে খরচ পাঠাতে হয় মা ও বোনের জন্য। ভার্সিটিতে পড়ার সময় থেকেই ওকে টিউশনি আর নানা ফন্দি ফিকির করে পড়াশোনার খরচ চালাতে হয়। ছোট বোনের পড়ার খরচও পাঠাতে হয় নিয়মিত। এক পেট আধ পেট খেয়েও কাটিয়ে দিত অনেক দিন। একদিনের কথা ওর দিব্যি মনে আছে আজও। তখন ছিল রমজান মাস। বিকেলে ইফতারের আগে ওর ম্যাসের বন্ধুরা জনপ্রতি চাঁদা তুলেছে 20 টাকা করে ইফতারের মুড়ি, পেঁয়াজও, ছোলা, শশা ও খেজুর কিনবে বলে। মাহবুব দাঁড়িয়ে আছে ওর দরজায়, বারবার ডাকছে বিরক্ত হয়ে। মাহবুব নাছোড় বান্দা, জমের হাত থেকে রেহাই পেলেও মাহবুবের হাত থেকে রেহাই নেই। অনেকটা নিরুপায় হয়েই বেরিয়ে এলো সে। সারাদিনের ক্ষুধা, পিপাসা ওকে কাবু করতে না পারলেও শেষ বেলার এই মাত্র 20 টাকার তাগাদা তাকে বিব্রত করল সদ্য মানিবেগ হারানো ভদ্র প্রেমিকের মতো, যে 2 বছর অসীম ধৈর্য নিয়ে লেগে থাকার পর আজই প্রথম ভালোবাসার মানুষটিকে নিয়ে এসেছিল চাইনিজ খাওয়াতে। বিনয়ের সাথে বলল, বন্ধু, বাইরে আমার আজ ইফতারের দাওয়াত আছে,
কিছু মনে করো না প্লিজ, বলেই আবার দরজা লাগিয়ে দিল। ইফতারের ঠিক 10 মিনিট আগে রুম থেকে বের হলো খালিদ। উদাস হয়ে হাঁটছে। ও জানে জীবনে বড় হতে গেলে এত ছোটখাটো বিষয়ে মন খারাপ হতে নেই। মা আর বোনের মুখটা মনে পড়তেই হাঁটার গতি বাড়িয়ে দিল সে। আল্লাহু আকবার। আজান ভেসে আসছে মেহের চণ্ডী মসজিদ থেকে। বিধাতার এই লীলাময় জগৎ সংসার বড়ই সুন্দর, বড়ই মধুর। মসজিদের পাশের টিউবওয়েলের মুখে মুখ লাগিয়ে পেট ভরে পানি খেল সে। সময় গড়িয়েছে অনেক, কিন্তু অভাব তার পিছু ছাড়েনি, যদিও এটা তার জিদ্দের ফল। আগারগাঁওয়ে শান্তিনীর নামে একটা মেসে থাকেও। সে মেসের সামনে আবারও মেস ভাড়ার নোটিশ টাঙিয়ে দিয়েছে। একটার পর একটা অবিচ্ছিন্ন চিন্তা পাক খাচ্ছে খালিদের মাথায়। এই যে ভাই, কি ভাবছেন? এরপরেই তো আপনার ডাক পড়বে। পাশে বসা খাটো মতন ছেলেটার ডাকে চিন্তার ছেদ পড়ল খালিদের। এইমাত্র যে ভাইবা বোর্ড থেকে বের হলো, কয়েকজন তাকে জেকে ধরেছে। কি কোশ্চেন করলো ভাই? ভাইবা বোর্ডে কয়জন ছিল? একজনের প্রশ্ন শেষ না হতেই আরেকজনের মুখ বাড়িয়ে জানতে চাইল, ভাইজান মালপাত্তি কত ঢালছেন? না মামা খালু আছে? প্রশ্নকর্তা আশপাশে তাকিয়ে কারো সাড়া না পেয়ে খানিকটা লজ্জা পেল। ভাই রে, চাকরি হবে না। ম্যাডামের যে রাগ, আমি তো ভয়ে অস্থির। হতাশার সুরে বলল। ম্যাডাম চেয়ারম্যানের একমাত্র মেয়ে। মালিক চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় তার মেয়েই কোম্পানির দায়িত্ব নিয়েছে। অপেক্ষমান প্রার্থীদের হালকা আলোচনা থেকেই খালিদ শুনতে পাচ্ছে এসব তথ্য। ভাইবা বোর্ডের প্রধান একজন মহিলা। ব্যাপারটা তার নিকট আদৌ সুখকর নয়। চুনে মুখ পড়ে, দই দেখে ভয় টাইপের অবস্থা তার। ও নিশ্চিত আজকের ভাইবা বোর্ডে ঠিকমতো অ্যান্সার করতে পারবে না। কপালে কি বেইজ্জতি অপেক্ষা করছে বিধাতাই জানে। অথচ চাকরিটা ওর ভীষণ প্রয়োজন। আপনা থেকেই বুক খালি করা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। ডাক পড়ল খালিদের। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে পা বাড়ালো। যেহেতু ও ধরেই নিয়েছে চাকরিটা ওর হচ্ছে না, সেহেতু এখন কিছুটা রিল্যাক্স ফিল করছে। যে কোনো সমস্যারই পরিণতিটা মনে মনে মেনে নিলে সেটা থেকে অনেকটা স্বস্তি পাওয়া যায়, নিজেকে হালকা লাগে। ভাইবা বোর্ডের ডান দিকে বসা ফর্সা লম্বা গোঁফওয়ালা কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বাম দিকে ফাইলপত্র সহ আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তা, চোখগুলো বিড়ালের মতো। টেবিলের মাঝ বরাবর বসা কোম্পানির এমডি ম্যাডামের সাথে খালিদের চোখাচোখি হতেই ওর মাথায় বাজ পড়ার মতো বিদ্যুতের চমকি খেলে গেল। কোনো পুরুষের অন্ডকোষে আঘাত পেলে সে যেরূপ বিপন্ন ও অসহায় বোধ করে, সেরূপ অবস্থা এখন খালিদের। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আসন গ্রহণ করল। আপনার নাম? জানতে চাইল একজন কর্মকর্তা। খালিদ হাসান। অন্ডকোষে যন্ত্রণা ঠাহুর করল আবারও। পিচ ঢালা রাস্তায় ঠেলাগাড়ি যেভাবে গড়িয়ে যায়, ঠিক তেমনি ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো মস্তিষ্কে। ম্যাডাম, এনি প্রবলেম? জানতে চাই গোফলা কর্মকর্তা। না মানে হঠাৎ মাথাটা। দুহাতে মাথাটা চেপে ধরল এমডি ম্যাডাম, যেন নির্দয় শিকারীর তীরে আহত অসহ্য যন্ত্রণায় কাতর দিক হারা পাখি। মাথা না তুলেই অসহায় অবসন্নভাবে বললেন, নাদিম সাহেব, আজকের মতো ভাইবা ক্লোজ করে দিন। মুহূর্তেই রুমের পরিবেশ আমূল পাল্টে গেল। এসি রুমেও ম্যাডামের কপালে বিন্দু বিন্দু খাম। দ্বিতীয়বার ম্যাডামের দিকে দৃষ্টি পড়তেই লক্ষ্য করল খালিদ। ভাইবা অসমাপ্ত রেখেই অন্য সব চাকরি প্রার্থীদের সাথে পায়ে পায়ে মূল রাস্তায় নামল সে। পকেটে হাত দিয়ে হিসাব করতে চাইল নিজস্ব সম্বলটুকু। মাত্র ৭২ টাকা ৫০ পয়সা। পাশের গলিতে ঢুকে একটা নেভি সিগারেট ধরালো। খিদায় পেট চুঁই চুঁই করছে। আরেকবার পকেটে হাত দিল। না, উপায় নেই।
হোটেলে ঢুকে পরপর 2 গ্লাস ফিল্টারের পানি খেল। তলপেটে গুড়গুড় করে ডাক দিতেই চেয়ার টেনে বসে পড়ল। পুরাতন আমাশয়টা কয়দিন হলো জানান দিচ্ছে। খাওয়ার অনিয়মে গেস্টিকও বাড়ন্ত প্রায়। বিচ্ছিন্ন কিছু প্রাসঙ্গিক স্মৃতিতে ভেসে যাচ্ছে সে। হোটেলের যান্ত্রিক ঘ্যাঁচ ঘ্যাঁচের ফ্যানের শব্দ ও বেয়ারাদের চিৎকারের শব্দগুলো থেকেও তিরোহিত নিজস্ব ভাবালুতাই মগ্ন খালিদ। মাত্র কয়েকটা বছরের ব্যবধান। প্রথম যেদিন ভার্সিটির প্যারিস রোড দিয়ে সিনেট ভবনের বারান্দায় ওকে নিয়ে বসল সুবর্ণা, তারপর অনেক কিছু, অনেক অনেক কিছু জোর করে নিজের স্নায়ুতন্ত্রকে জিঁয়ে রেখেছে সে। মাত্র 72 টাকা 50 পয়সা পকেটে, ছন্ন ছাড়া বেকার, অনিশ্চয়তার জীবন। অথচ একটু ছাড় দিলেই না, কোনো আফসোস নেই, আছে শুধু প্রশান্ত চিত্ত আর নিশ্চিন্ত নির্ভর করার মতো আত্মবিশ্বাস। মেসের দিকে পা বাড়ালো সে। আমরা কোন দিকে যাব ম্যাডাম? জানতে চাই ড্রাইভার ইমরান। আগারগাঁওয়ের দিকে যাও, একটু জোরে চালাও। ম্যাডাম, নম্বরটা তো এখনো বন্ধ, অসহায়ভাবে বলে নাদিম সাহেব। ম্যাডামের কোনো সাড়া শব্দ নেই। অস্বস্তিতে ভোগে সে। ইমরান, গাড়ি দ্রুত চালাও, শুনতে পাচ্ছ না? দীর্ঘদিন ধরেই ম্যাডামের সাথে আছে ইমরান। ম্যাডামের এই উত্তেজনায় ভেবাচাকা খেয়ে গেছে সে। বিনয়ের সাথে বলল, ম্যাডাম, সামনে তো জ্যাম। নাহিদ সাহেব। জি ম্যাডাম। সাউথের ডিসি তরিকুল আঙ্কেলকে ফোন দেন, শাহবাগের রাস্তাটা ফ্রি করে দিতে বলেন। জি ম্যাডাম, জি। শান্তিনীর মেসের ম্যানেজার নয়ন মিয়া দুপুরে খাওয়ার পর ভাত ঘুমের বদভ্যাস করেছে ছোটবেলা থেকেই। গাড়ির হর্নে বিকেলের এই ভাত ঘুমটা নষ্ট হওয়াতে মুখটাকে যথাসম্ভব বিকৃত করে গেটের তালা খুলল সে। চোখ রকড়াতে রকড়াতে জিজ্ঞেস করল, কারে চান? বিরক্তির রেশ তখনও পুরোপুরি কাটেনি হতভাগ্য নয়ন মিয়ার। অন্যথায় সে ডিমরি খেত সামনে দাঁড়ানো অসম্ভব সুন্দরী এই আগন্তুককে দেখে। খালিদ সাহেবকে একটু ডেকে দেওয়া যাবে? হ্যাঁ, উনি তো কয়েকদিন আগে গাট্টি মোস্কা নিয়া মেস থেকে পালাইছে। মানে কি বলছেন আপনি? অসহায়ভাবে জানতে চাই সুবর্ণা। হ্যাঁ ম্যাডাম, গত মাস থেকে উনার চাকরি নাই, অবস্থা এমনিতেই কাহিল। তাছাড়া এ মাসে ম্যাচ ছাড়ার নোটিশ দিছি। 7 দিন কোনো মিলের টাকা দিতে পারে নাই, আর কত ফ্রি খাওয়াবো? এমনিতে মানুষটা ভালো ছিল, এটা ঢাকা শহর, টাকার কাজ তো ভালোবাসা দিয়ে হয় না। আচ্ছা, উনি এখন কোথায় উঠেছেন? ঠিকানাটা তো দিয়ে যান নাই। ফার্মগেটের রাজাবাজারের এক বন্ধুর ম্যাচে উঠবে, নিরাসক্ত কণ্ঠে বলল নয়ন মিয়া। জগতের সকল ঐশ্বর্য ও যাবতীয় সম্পদের চেয়েও মহামূল্যবান হল কোনো একজন বেদনাময়ী প্রেমিকার এক বিন্দু চোখের জল। আগন্তুকের চোখের মার্কারির সানগ্লাস থাকায় নয়ন মিয়া সেই ঐশ্বর্যময় দৃশ্য হতে বঞ্চিত হল দ্বিতীয়বার। শুধু চোখে পড়ল বেদনাক্লিষ্ট কুঁকড়ে যাওয়া একটি মিষ্টি অবয়ব, একটি মিষ্টি অবয়ব। পাঠ করছি অধ্যাপক জিয়ালি রচিত গল্প গোরস্থান। গল্পটি নেওয়া হয়েছে অধ্যাপক জিয়ালির গল্পগ্রন্থ লাবণী পয়েন্ট থেকে। গহেরের লাশটা কবরে নামানোর সময়ে গ্রামবাসী কারো কারো মনে খচখচানি রয়ে গেল। লাশটা কবরে নামানো ঠিক হলো কিনা সাহস করে কেউ কিছু বলতে পারল না, কারণ গহেরদের পরিবারই গ্রামের সমাজপতি। তার বড় ভাই তাহের সরকার দিয়েছে এই গোরস্থানের জমিটুকু। দুপুরের
নামাজের পর জানাজা হয়েছে। কবর খুঁড়তেও সময় নেয়নি, কারণ সবারই জানা, তবে জবান বন্ধ। অগ্রহায়ণ মাস, গ্রামে এখনও শীত পড়ে নাই, তবে তার আগমন বার্তা পাওয়া যায় শেষ রাতে, যখন পায়ের কাছের পাতলা নরম কাঁথাটা টেনে গায়ে দিলে ওম ওম লাগে। সকালের ঘুমটা ভালো হয়, যদিও সেই আয়েশি ঘুম গ্রামের মানুষদের মানায় না, কারণ তাদের ভোর হলেই লাঙল গরু নিয়ে যেতে হয় মাঠে। গহেরের কবরটা খোঁড়া হয়েছে গোরস্থানের উত্তর পাশে, মেহগনি গাছের তলায়। এই স্থান গোরস্থানের সবচেয়ে উঁচু জায়গা, যেখানে মুর্দা কবর দেয়া হয় শুধু বর্ষাকালে, যাতে কবরে পানি না ওঠে। তাহের সরকার একজন সাদা মনের মানুষ, 22 গ্রামের মাতব্বর, খানদানি পারিবারিক ঐতিহ্য। টাঙ্গাইলে পূর্বাঞ্চলে এই পরিবারের নামডাক ব্যাপক। ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান মফিজউদ্দিন সরকারের ভাই বিয়েও করেছেন এই পরিবারে। ছোট ভাই গহরের কবরটা উঁচু জায়গাতে খোঁড়ার নির্দেশ সেই দিয়েছে, কারণ তার মনেও কুডাক ডেকেছে ভাইয়ের লাশ নিয়ে। সেও মৃত্যুর পর থেকে উৎকণ্ঠায় আছে চরমভাবে, যদিও পারিবারিক এই কলঙ্ক কাউকে বুঝতে দিতে নারাজ। লাশ কবরে নামাতেই গ্রামবাসী হুড়মুড়িয়ে মাটি দিতে গিয়ে দক্ষিণ পাড়ার আয়নালের বৃদ্ধ বাপ জয়নাল পা পিছলে কবরে পড়ে গেল। মৃত্যু ভয়ে জয়নালের আর্তচিৎকার গ্রামবাসীর কানে ঘোড়ার ছিহি ছিহি শব্দের মতো বিদ্ধ করল তির্যকভাবে। আতঙ্কিত গ্রামবাসী পালাতে শুরু করল। তাহের সরকার দ্রুত এসে জয়নালকে এক ঝটকায় তুলে ফেলল এবং দ্রুত মাটি চাপা দিতে বলল, যাতে কোনো রকমে লাশটা কবরে রেখে যাওয়া যায়। জনতার ভয়ার্ত আর্তনাদ তাহেরের কানে বাজছিল, এমনভাবে যেন কবর থেকে আসছে ভয় আর আতঙ্কে মাটি চাপা পড়া কোনো 40 শক্ত সামর্থ্য পুরুষের পিষে যাওয়ার আর্তনাদ। সেই আর্তনাদের শব্দ কবরে চাপা পড়ে গেল গোরস্থানের মাটি দেওয়া গ্রামবাসীর মুহুর্মুহু শব্দ উচ্চারিত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবারও সবাই সমস্বরে উচ্চস্বরে উচ্চারণ করছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাত 12টা। সরকার বাড়ির বাতিগুলো এখনো নেভেনি। পাশের ঘর থেকে থেমে কান্নার আওয়াজ আসছে। কখনো বউ, কখনো ছেলে মেয়েরা কাঁদছে। বাবার মৃত্যু শোকে ভেঙে গেছে তাদের মন। উঠানে বসে আছে রশিদ মাতব্বর, শরীফ মাস্টার, খলিল মুন্সি, শামসু মেম্বার সহ আরও গণ্যমান্য গ্রামবাসী। এরা এই পরিবারেরই শরীর, বিপদের বন্ধু। তাহের সরকার পায়চারি করছে বারান্দায়। তার চিত্ত চঞ্চল, অশান্ত মনে নানারূপ দুশ্চিন্তা খেলে যাচ্ছে। স্থির হয়ে বসতে পারছে না উঠানে। ভয়ে ভয়ে পাশে এসে দাঁড়ালো বাড়ির চাকর আক্কাস। মাতব্বর সাহেব, কবর কি পাহারার ব্যবস্থা করব? না, তার দরকার নাই, তুই যা, রিয়াজ মাতব্বরের ডাক কান। আপনি ঘুমাতে যাইবেন না? জানতে চাই আক্কাস। না, চোখে ঘুম নাই, আমার ঘুম অবই না। দ্রুত পায়ে বাড়িতে ঢুকল তাহের সরকারের বড় ভাগিনা মুজিবর। অল্প বয়সে গ্রামে সুসংহত অবস্থান করেছে সরকার বাড়ির এই ভাগিনা। সবাইকে পাশ কাটিয়ে মামার কাছে গিয়ে মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, মামা, খবর খারাপ। ছোট মামার কবরের পাশে একটা লাশ সাদা কাফনে মোড়ানো। গোরস্থান থেকেও কেমন যেন শব্দ আসতেছে। আমি হামিদ ভাই ও ঘুতুকে নিয়ে কবরের কাছে যাইতে চেষ্টা করি, কিন্তু ওই এলাকাটাই যেন কেমন গোমোট একটা অন্ধকারে ছাপাইয়া রাখছে। ওখানে যাওয়ার দরকার নাই, রাত পোহাক, সকালেই দেখা যাবে। তোরা ভুল দেখছোস না ঠিক দেখছোস? রাতেই চারদিকে হয়ে গেল গহেরের লাশ গোরস্থানের মাটি গসে নাই, লাশ ফিরাইয়া দিছে। ভোর থেকেই শত শত লোক গোরস্থানের কাছে ভিড় করতে লাগল। ভয় এমন সংক্রামক যা দ্রুত সংক্রামিত হয় মানুষের মনে। অনেকের হাতে লাঠি, শাবল, বাঁশ। যদি কবর থেকে উঠে আসে গহের, কবরের পাশে এসেছে তাহের সরকারও। সাদা কফিনে
বাঁধা লাশ পড়ে আছে কবরের পাশে। গ্রামবাসী উৎসুক, উত্তেজিত। পরবর্তী পরিস্থিতি কি হয় দেখার জন্যে সবাই দূর থেকে আতঙ্কিত হয়ে দেখল কবরে কোনো গর্ত নেই, নেই লাশের গায়ে ক্ষতচিহ্ন। মাটির উপরে কিভাবে লাশটি এলো? এটা কি গহেরের লাশ না অন্য কারো? তাহের সরকার বলল, লাশের মুখ দেখো, এটা গহেরের লাশ কিনা। উপস্থিত হাজারো মানুষ এই দৃশ্য দেখছে, কিন্তু লাশের কাছে কেউ ঘেঁষতে সাহস পাচ্ছে না। আক্কাস! চিৎকার করে ডাকে তাহের সরকার। হাতে লাঠি নিয়ে পাশেই দাঁড়িয়েছিল আক্কাস। জি মাতব্বর সাহেব। যা দেখ ওটা গহেরের লাশ কিনা। মাতব্বরের হুকুমের গোলাম আক্কাস। এভাবেই সে সারাটি জীবন অভ্যস্ত, কিন্তু আজকের বিষয়টি একেবারেই ভিন্ন। আক্কাসের চেতন মন নিতে পারছে না এই হুকুম। মুহূর্তে তার চেহারা সদ্য শুকনো আমসত্ত্বের মতো হয়ে চুপসে গেল। কি শুনতে পাস নাই আমার কথা? হুঙ্কার দিয়ে জানতে চাই তাহের সরকার। জি হুজুর। এক পা লাশের দিকে এগিয়ে গিয়ে আবার দ্রুতই ফিরে এসে ধরল মালিকের পা। হুজুর, আপনি আমার মা বাপ, কিন্তু আমি ওই লাশের কাছে যাবো না। আস্তে করে আক্কাসের মাথায় হাত দিয়ে সরিয়ে দিল তাহের মাতব্বর। আমি যাচ্ছি, ভাই আমার। মৃত্যুর পরে সে বাঘ ভাল্লুক হয় নাই। আমি দেখতাছি এ লাশ কার। উপস্থিত সবাই দাঁড়িয়ে আছে টানটান উত্তেজনা নিয়ে। চারদিকে আল্লাহু আকবার ধ্বনি উঠল। এগিয়ে গিয়ে লাশের মুখের পেঁচানো কাপড় খুলে ফেলল সরকার। এমন দৃশ্যের মুখোমুখি হতে হবে কখনো ভাবেনি সে। মৃত ভাইয়ের নিয়তি হয়তো তাকে এখানে টেনে এনেছে। গহেরের মুখ ভয়ঙ্কর বিকৃত। এক নজর দেখেই চোখ বন্ধ করল তাহের সরকার। তার সাথে সাথে আরও কয়েকজন সাহসী মানুষ এগিয়ে এসেছিল লাশ দেখতে। মুখ ঢেকে ফেলল সে, যাতে তার ভাইয়ের এই বিকৃত চেহারা অন্য কেউ দেখে না ফেলে। লাশ কবরে নামাও! চিৎকার করে আদেশের সুরে বলে তাহের সরকার। প্রতিটি মানুষের জীবন বিচিত্র ঘটনায় পূর্ণ। কোনো ঘটনা নাড়া দেয় শুধু ব্যক্তিকে, কোনোটি শুধু পরিবার, আবার কোনোটি সমাজ বা দেশকে। গহেরের জীবনের সম্পদের এই লোভ মৃত্যুর পরও যে তাকে এতটা ভোগাবে তা যদি সে জানত, তবে তার কৃতকর্মের কুফলে আজ ভুগতে হতো না এই গ্রামের প্রতিটি মানুষকে। একই স্তনে পুষ্ট দুই সহোদর, দুই জগতের বাসিন্দা, কিভাবে হলো তা এলাকাবাসীর অগম্য। গহের যেমনি লোভী, তাহের তেমনি যোগী। গহের যেমনি আত্মকেন্দ্রিক, তাহের তেমনি সাধারণের জন্য নিবেদিত প্রাণ। ছোট ভাইকে নিয়ে ছোটবেলার ছোট ছোট সুখ স্মৃতি, বড়বেলার স্বার্থপরতার খণ্ড খণ্ড দুঃখবোধ, মর্মস্পর্শী কুঠারাঘাতে জর্জরিত করছে বেদনা ভারাক্লান্ত পিতৃসম বড় ভাইয়ের মন। সারা রাত দু চোখে ঘুম নেই তাহের সরকারের। রাতের শেষ প্রহরে যে দু চোখে তন্দ্রায় এসেছে। ভাই, ভাই তুমি একটু আসবা? কে কে? গহের। কিরে, কি হইছে? আমার ডর লাগতাছে, আমারে গোরস্থান থেকে নিয়ে যাও, আমার বহুত ডর লাগতাছে। ছোটবেলায় গাব গাছের মগডাল থেকে নামতে না পেরে এভাবেই কেঁদেছিল গহের। ভাই, ভাই আমার ভাই, তোরে আমি ওইখানে রাখবো না। ভাই, ভাই আমার ভাই, তোরে কইছিলাম জমি জমা লইয়া কবরে যাবি না, গোরস্থানের সাথে বেইমানি করিস না। জমি দিতে গিয়ে রেজিস্ট্রি অফিস থেকে ফিরে আইলি, কামটা তো ঠিক করস নাই। আমি আগেই জানতাম এই কবর তোরে গসবো না। ভাই আমারে বাঁচাও, আমার ডর লাগতাছে। দূরে মিলিয়ে গেল গহরের আর্তনাদ। চারদিকে ঢাকের বাদ্য বাজছে। তুর্যনীনাদের বাদ্য অসহ্য লাগছে তাহেরের কানে। অসহ্য সে শব্দ থেকে বাঁচতে দু হাতে কান চেপে ধরল। বিয়েবাড়ির আয়োজন, বর আসছে বর,
সবাই দৌড়ে বাড়ির সামনে যাচ্ছে বরকে বরণ করতে। কার বিয়ে বুঝতে পারছে না তাহের। পরপর পটকার শব্দে ঘুম ভেঙে গেল তাহেরের। দরজায় ঠাস ঠাস শব্দ হচ্ছে। দরজার শব্দে ঘুম ভেঙে যায়। কে কে দরজায়? চিৎকার করে জানতে চায়। মাতব্বর সাহেব, তাড়াতাড়ি দরজা খোলেন। কি আকাশ, কি হইছে? কেমনে কই? ভনিতা রাখ, কি হয়েছে তাড়াতাড়ি ক। ছোট ভাইয়ের কাটা মুন্ডু উঠানে কে যেন রাখা গেছে। মানে? ধমকের সুরে জানতে চাই তাহের সরকার। লাশের খণ্ড গ্রামের প্রায় সব বাড়িতেই পাওয়া যাচ্ছে। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে আক্কাস। কবর তারে গছে নাই। দূর থেকে ভেসে আসা আতঙ্কিত গহেরের আকুতি ভরা কণ্ঠ আবারও কানে বাজে তাহেরের। হঠাৎই ভার শূন্য মনে হয় নিজের দেহটাকে। অতি কষ্টেও নিজের ভার সামলাতে পারে না সরকার। অবশ দেহটাকে ছেড়ে দেয় প্রকৃতির কোলে। জ্ঞান হারায় সে। পাঠ করছি অধ্যাপক জিয়ালি রচিত গল্পগ্রন্থ লাবণী পয়েন্ট থেকে নেয়া গল্প গোপনীয় কথা। নিস্তব্ধ রাত কারো জন্য প্রমীলা সঙ্গ হলেও কারো জন্য ভয়, আতঙ্ক বা বিষাদের। রাতকে কেউ বলে মধু যামিনী, আবার কারো জন্য বিরহের। কারো রাত কাটে উৎকণ্ঠা আর ঘুমহীন বিমর্ষতায়, আবার কারো উৎফুল্ল চঞ্চলতা আর নুপুরের নিক্কণে ঘুম ঘুম। কেউ দশাশায়ী পেট পুরে ঘেউ করে ঢেকুর তুলে রাতের নক্ষত্রের সৌন্দর্য দেখে। কেউ আবার পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে তাকিয়ে থাকে তরুণ কবি সুকান্তের মতো ঝলসানো রুটির মতো চাঁদের দিকে। কেউ রাত জাগে পিতার সাথে পুত্রের লাশ নিয়ে। কেউ আবার স্বপ্নের জাল বুনে ঝলসানো হাঁস নিয়ে। কেউ অপেক্ষায় থাকে যামিনীর অন্ধকারে গোপন প্রেয়সীর মৃদু চুম্বনের। কেউ বা মৃত্যু যন্ত্রণা নিয়ে পলে পলে অপেক্ষা করে একটি দুঃস্বপ্নের শেষে আরেকটি আলোকিত ভোরের। ঠিক এমনই একটি শঙ্কা, ভয় আর দুঃস্বপ্নের রাত কাটছে আফজালের। আজ অমাবস্যার রাত। সায়েদাবাদ বাস টার্মিনালের উত্তর পাশে কাউন্টারের পিছনে বসে অপেক্ষা করছে টাঙ্গাইলের আফজাল। টার্মিনালে ব্যস্ততা নেই দিনের মতো। কাউন্টারগুলো বেশিরভাগই ফাঁকা, অনেকটা জনমানবহীন। দূরপাল্লার কয়েকটি বাস দাঁড়িয়ে আছে যাত্রার আগের প্রস্তুতি নিয়ে, কিন্তু কোনো যাত্রী নেই। ঢাকা শহরের দিনের বেলার ব্যস্ততম বাস স্ট্যান্ড যে অন্ধকার রাতে এমন শুনশান হতে পারে, সেটা আফজালের কাছেও কিছুটা ভয়ের, কিছুটা শঙ্কার। আফজালের শীত শীত লাগছে, যদিও শীতের কারণ শীত না, অন্য কিছু। উঠে দাঁড়ালো সে। চিত্তচঞ্চল বিক্ষিপ্ত মন। কোনো মানুষ যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি থাকে, তখন তার মধ্যে মানসিক উত্তেজনা দেখা দেয়। সে বিশ্বাস করে আসেনি গ্রাম থেকে, কারণ সে জানে মানুষ মৃত্যুর পর আর ফিরে আসে না। আবার অবিশ্বাসও করেনি, কারণ তার বাবা অন্য 10 জনের মতো না। বাবা নামাজ কালাম কম পড়লেও কথা ছিল পাথরের মতো ভারী, আর মানুষটা ছিল সত্যিকারের ওজনদার। জগৎ সংসার বিরাট এক লীলাক্ষেত্র, নানা রহস্যে ঘেরা। আফজালের মতো গণ্ড গ্রামের মূর্খ মানুষের পক্ষে এ অপার রহস্যভেদ দুঃসাধ্য। বাড়ি থেকে সকালে রওনা দিয়ে ঢাকায় এসেছে বিকেল 5টার পর। অগ্রহায়ণের শেষ, পৌষের শুরু। গ্রামে শীত থাকলেও ঢাকায় এখনো শীত পড়েনি। মানসিক উত্তেজনায় ক্ষুধা নষ্ট হয়ে গেছে তার অনেক আগেই।
স্পষ্ট কানে বাজছে বাবার ফিসফিসিয়ে বলা কথাগুলো। বাবা আফজাল, সায়েদাবাদ বাস টার্মিনালে ডিউটি করি, একদিন আসো, আমার দেখা পাবা। এই গোপন কথাটা কাউরে কইও না, সামনের অমাবস্যার রাতে আইসো। আতঙ্কে ঘুম ভেঙে যায় আফজালের। শীতেও ঘামে ভিজে শরীর জপজপ করছে। সাবধানে তাকায়, না, হাবিবা ঘুমাচ্ছে নাক ডেকে। ধরফর করে বিছানা ছেড়ে উঠে সে হারিকেনের আলোটা বাড়িয়ে দেয়। ঘোরের মধ্যে পানির গ্লাসটা হাতে নিয়ে উঠে যায় কলসির কাছে। গলা ভেজানো দরকার, নইলে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। হারিকেনের আবছা আলোয় সব কিছু ঝাপসা লাগে। গায়ে কাঁটা দিয়ে উঠল আফজালের। পাট খড়ির বেড়ায় টিকটিক শব্দ করে দৌড়ে পালিয়ে গেল ডিমওয়ালা দশাশই টিকটিকি। তলপেটে ব্যথা, কিন্তু ঘরের বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না সে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় এটা না। হাবিবাকেও ডাকা যাবে না। স্বপ্নের কথা কাউকে বলতে নিষেধ করেছে বাবা। নিজের ঘরের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে দেখতে পেল বহু বছরের পুরাতন বড়ই গাছটি কুঁজো বুড়ির মতো দাঁড়িয়ে আছে সামনে ঝুঁকে। হঠাৎ গা শিউরে উঠল আফজালের। গাছের তলায় কাঁচা বড়ই পাতা দিয়ে ঢাকা লাশ। লাশের পাশে দাঁড়িয়ে আছে অপরিচিত এক বৃদ্ধ। আফজাল স্পষ্ট দেখতে পাচ্ছে লোকটির ঝাঁকড়া চুল, কিন্তু ভ্রু নেই। হঠাৎ পায়ের দিকে তাকিয়ে চিৎকার করতে যেয়েও নিজেকে সামাল দিল সে। পাছে হাবিবা উঠে যায়। আজ ভরা অমাবস্যা। ঢাকা শহরের আকাশও অন্ধকার। গাড়ির হর্ন, হুসহাস শব্দ কানে বাজছে আফজালের। মনের ভেতরে পুষে রাখা ভয়কে সে পাত্তা দিল না। সে জানে বাবা আসবেই আজ। মৃত্যুর 40 দিন পূর্ণ হবে, তাই আজই সে দেখা দেবে। না, সে ভয় পাবে না। না, সে ভয় পাবে না। বাবাকে ভয় কিসের? পিছনে হালকা পায়ের শব্দ। ভয়ে সে চাদরটা মাথার উপর টেনে তুলে দিল। বুকের রক্ত হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে সদ্য মৃত তারই জন্মদাতা পিতা। গায়ে চাঁপা ফুলের গন্ধ। আফজালের সাথে চোখাচোখি হতেই অন্ধকার রাতে বিদ্যুৎ চমকের মতো এক চিলতে বিদ্যুৎ খণ্ড তার দিকে ধেয়ে এসে তাকে অবশ করে দিল। মন্ত্রমুগ্ধের ন্যায় সে তাকিয়ে রইল স্থিরভাবে। এভাবে 1000 বছর পেরিয়ে গেছে তার। বাহ্যিক জ্ঞানহীন, সময়ের প্রতি উদাসীন, পাষাণ মূর্তির মতো নির্বাক, নিশ্চল। আফজালের অতীত নেই, বর্তমান নেই, নেই ভবিষ্যৎ, জন্ম নেই, মৃত্যু নেই, নেই কোনো প্রাণের স্পন্দন। ঐশ্বরিক আলোকপ্রাপ্ত আফজালের মানবীয় দেহটার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধূলিকণার চেয়েও ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। আফজাল নিজেকে ধরে রাখতে পারল না। অবশ দেহটা নিস্তেজ হয়ে জ্ঞান হারালো সে। কেমন আছোস বাবা? স্পষ্ট ভরাট কণ্ঠে দূর থেকে তাকে ডাকছে। সেই ছেলেবেলায় যেমন ডাকতো মাঠ থেকে গাভীন গাইটা নিয়ে বাড়ি ফেরার জন্য, সেই কণ্ঠ বাবার। আস্তে আস্তে চোখ খুলল সে। কয়েক মুহূর্তের জন্যে ভুলে গেল তার বাবা মৃত। 40 দিন আগে মারা গেছে। বাবা, তুমি? কথা আটকে গেল আফজালের। ভয় পাস নে আফজাল, আমি তোর বাবাই। তুই যা দেখছিস সবই সত্য। হাত বাড়িয়ে ছেলের হাত ধরল বারেক মিয়া। সে হাত ঠান্ডা, শীতল, রক্তহীন কাঠের মতো। সে বুঝতে পারল এটা কোনো জীবিত মানুষের হাত না। বাড়ির সবাই কেমন আছে জানতে চায় বারেক মিয়া। ভালো বাবা, তুমি তো সবই জানো।
তোমার জানার বাইরে কিছু নাই। এখন আর ভয় পাচ্ছে না আফজাল, যেন বাবা ছেলের সাথে বহুদিন পর দেখা। তোমার পছন্দের ষাঁড় বাছুরটা গতকালই চুরি হয়ে গেছে, আহতভাবে বলে আফজাল। এটা তো চুরি করেছে দক্ষিণ পাড়ার মুকবিল্লা, এইটা কাউরে কইস না। হঠাৎ নিজেকে সামলে নিল সে, যেন অসাবধানে কিছু বলে ফেলেছে। কমুনা কেন? জানতে চাই আফজাল। 7 দিনের মধ্যে ওর বউ তেঁতুল গাছে ফাঁস দিয়ে মারা যাইব। কি কও বাবা, তুমি কেমনে জানলা? কথা কইস না, তোর খিদা পাইছে, চল সামনে যাই। আর শুন, মৃত্যুর পর পরিবারে ঘটে যাওয়া সবই মৃতরা দেখে, কিন্তু তারা তা কাউরে বলতে পারে না। এই যেমন ধর তোর বউ হাবিবা রাইতের বেলা হঠাৎ অন্যমনস্ক হয়ে যায় সে। কি বাবা, কি বলো? হাবিবা রাইতের বেলা? না থাক, তোর মন খারাপ হইয়া যাইব। এইটা কি কইলা বাবা? এই কথা কেউ অর্ধেক কইয়া থাইমা যায়? এইসব তুচ্ছ জিনিস নিয়া কথা কইয়া সময় নষ্ট করিস না। তোর মুখটা শুকনা লাগতাছে, আয় রান্না করি, তোর খিদা পাইছে, চল কিছু খা। আগ্রহ নিয়ে বলে বাবা। বারিক মিয়ার পেছনে হাঁটছে আফজাল, চটের ছেঁড়া অংশ লুঙ্গির মতো করে পেঁচানো কোমরে, গায়ে জামা নেই, হাতে একটি ছেঁড়া বেগ, লাঠির মাথায় একটি মাঝারি আকৃতির রঙের কৌটা। পচা নোংরা ড্রেন থেকে টুকিটাকি জিনিস কুড়িয়ে রাখছে রঙের কৌটায়। বাবা, এগুলি দিয়ে কি করবা? জানতে চাই আফজাল। কেন, খাবি না? আয় রান্না করব। সাদামাটা প্রাণের শ্রীহীন জীবন আফজালের, কোনো বিনোদন নেই, নেই কোনো সাধ্য কোনো আয়োজনের। বাবার দেখা পাওয়া ভয় ভয়ঙ্কর হলেও সে বাবার দেখা পেয়েছে। বাবাকে এখন ছুঁয়েও দেখতে ইচ্ছে হচ্ছে। আতঙ্ক, ভয় আর অবিশ্বাসের মাখামাখিতে মানুষের মস্তিষ্কের রাইট হ্যাম্পশায়ারে মহাকাশের ধূলি ঝড় বয়ে যায়। এ সময় মানুষের সচেতন মন অবচেতন মনের উপর কর্তৃত্ব হারিয়ে ফেলে। এই অবচেতন মন তখন ব্যক্তির চেতনাকে আচ্ছন্ন করে ঘোরের মধ্যে ফেলে দেয়। এই ঘোর সবার কাটে না, যার কাটে সে হয় সংসারী, আর যার কাটে না সে হয় সংসার বিভাগী, কখনো কখনো বদ্ধ উন্মাদ। বিজ্ঞানের এই ব্যাখ্যা তার জ্ঞানের বাইরে। তারপরেও কি যেন এক সম্মোহনে হাঁটছে বাবার পিছু পিছু। সামনে এগিয়ে বারিক মিয়া একটি ভাঙা গাড়ির পিছনে গিয়ে ইটের উপর বসল। আরেকটি আতলা এগিয়ে দিল আফজালের দিকে। আফজালের মুখে কথা নেই, মাথাটা ঝিমঝিম করছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। রঙের কৌটার নিচে 3টে ইটের আতলা দিয়ে চুলা বানানো হয়েছে। পাশে থেকে কুড়িয়ে নেওয়া পরিত্যক্ত পেপারের কাগজ, পলিথিন আর কিছু নোংরা কাপড় সদ্য বসানো চুলার নিচে গুঁজে দিল। পকেট হাতড়িয়ে খুঁজল দেয়ার সেলায়, না পেয়ে ছেলের দিকে তাকালো। বাবা, আমি বিড়ি খাই না। মাত্র কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বিনয় অবনত চিতে মাথাটা নামিয়ে এনে মুখটা চুলার কাছাকাছি নিয়ে একটু দম নিয়ে জোরে ফু দিল চুলার নিচে। বাবার এই আয়োজনে নির্বাক আফজাল। দপ করে জ্বলে উঠল চুলা। আগুন ধরে গেল কাগজ আর নোংরা কাপড়ে। বাবাকে অনেক কথা জিজ্ঞেস করবে বলে মনে মনে গুছিয়ে এনেছিল আফজাল। ঘটনার আকস্মিকতায় মনের হাজারো প্রশ্ন গুলিয়ে ফেলেছে সে। বাবা, তুমি কি আমার সাথে বাড়ি যাবা? না রে বাপ, সেইটা সম্ভব না। মরা মানুষ কি আর বাড়িতে ফেরা যায়?
তুমি এইখানে আইলা কেমনে? আমারে কিছু জিগাইস না। বাবা আমার বউয়ের কথা কি কইতেছিলা? এইটা তুই শুনিস না। বিয়ে করার পর পুরুষ মানুষকে পাথর হইতে হয়, শুনলে কষ্ট পাবি। রঙের কোটায় বলক উঠেছে, চারদিকে শ্মশানের মতো নীরবতা। রাস্তায় যান চলাচল থেমে গেছে। নিস্তব্ধ সায়দাবাদ বাস টার্মিনাল। ড্রেনের নোংরা ময়লা, কাদা, ইটের খই আরও উচ্ছিষ্ট দিয়েছে রান্নার জন্য। এসব দিয়ে আর যাই হোক, খাবারের যোগ্য কিছু হবে না, এটা আফজাল শতভাগ নিশ্চিত। কিন্তু এখন যে সুগন্ধ আসছে তা একেবারেই তার ধারণার বাইরে। চিন্তার অতীত, কল্পনার অধরা। সকালের পান্তা, দুপুরের মরিচ ডলা আর রাতে আলু ভর্তা খেয়ে যে তৃপ্তির ঢেঁকুর তুলে পরম শান্তিতে, সেই আফজালের কাছে আজকের খাবারের সুগন্ধি ঝাপটা এসে নাকে লাগতেই পেটটা মোচড় দিয়ে উঠল। তারপরও সেদিকে তার ভ্রুক্ষেপ নেই এতটুকু। তাকিয়ে আছে শীর্ণকায় এক হারা গড়নে সদ্য মৃত পিতার জীবিত দেহের দিকে নিষ্পলক। রান্না শেষ। বাবা আফজাল, আই শুরু কর। রাত পোহানোর আগেই আমাকে যেতে হবে। ভাতও না আবার খিচুড়িও না, বরং মাঝামাঝি একটা ব্যঞ্জন করেছে বারেক মিয়া। লবণ নাই, পানি নাই, চাল নাই। খাবার অযোগ্য কিছু ড্রেনের ময়লা যে এত সুস্বাদু হতে পারে তা আফজালের বুঝে আসে না। সে বাবার সামনে খাবার মুখে তুলে নিচ্ছে, যেন অমৃত খাচ্ছে সে। দুনিয়াবি কোনো খাবারের সাথে যার কোনো তুলনা নেই, যদিও দুনিয়ার তেমন কোনো সুস্বাদু খাবারই সে খায়নি এখনো। দুধের স্বরের সাথে পাউরুটি ভিজিয়ে খাই সে কালে ভাদ্রে। এটাই তার জীবনের শ্রেষ্ঠ খাবারের মধ্যে একটি। বাড়তি 2-4 টাকা হলে গ্রামের বাজারে গিয়ে চুপি চুপি খাই সে। তার মতো গরিবের এসব মানায় না বলেই এই গোপনীয়তা। চিড়া দইও তার পছন্দ, তবে সব ঘরের দই না, শুধুমাত্র টাঙ্গাইলের জয়কালীর ঘরের মাটির পাতিলে সর ওঠা দই। না টক, না মিষ্টি, রসালো সে দই। শোন বাবা, আমার সময় শেষ। তোর একটা কথা কই, আমি যে তরে দেখা দিচ্ছি এটা কাউরে কইস না, কোনো আপনজনরেও না, জান গেলুও না। এটা গোপনীয়, তাই গোপন রাখবি। এই কথাটা যখনই কাউকে বলবি তখনই তোর মৃত্যু হবে। মৃত্যু জ্যানতেন ভাবে না, নাকে মুখে ভাতের ফ্যানের বলকের মতো বলকাইয়া রক্ত উঠব, তাজা রক্ত। আর একটা কথা, গরুটা চুরি হওয়ার জন্য মন খারাপ করিস না। বাড়িতে গিয়া গ্রামের বঙ্কু বাজারে ছোট্ট একটা দোকান দিবি। এই নে 10 টাকা। এই 10 টাকা সবসময় ক্যাশে রাখবি। তোর জীবনে আর কোনোদিন অভাব আসবে না। আমার সময় শেষ, আমি বিদায় নিব। বারেক মিয়া হাত দিয়ে আফজালের চোখ দুটো বন্ধ করে দিল। আফজাল ভয়ে দীর্ঘক্ষণ আর চোখ খুলতে সাহস পেল না। সত্যিকার ভয় এখন তাকে পেয়ে বসেছে। দূরে মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে এলো মিষ্টি আজান। যে মানুষের একদিন মাঠে কাজ না করলে ঘরের টান পড়ে, সেই মানুষ আজ 3 দিন ঘর থেকে বেরোচ্ছে না। অসুস্থতার ভান করে ঘরে পড়ে আছে। আর কত, কিভাবে নিজেকে সেই স্ত্রীসহ অন্য ভাই বোনদের কাছ থেকে লুকিয়ে রাখবে? বউকে শুধু বলে যে সে অসুস্থ, বুকে ব্যথা। আফজালের মনে স্বস্তি নেই। যতটা আকাঙ্ক্ষা নিয়ে সে গিয়েছিল মৃত বাবার সাথে দেখা করতে, ততটাই এখন সে আতঙ্কিত। মৃত্যুর পর কোনো মানুষ ফিরে আসে না, আসতে পারে না, এ সত্য চিরায়ত। তাহলে তার সাথে ঘটে যাওয়া সায়দাবাদ টার্মিনালের ঘটনা কি তার কল্পনাপ্রসূত? না, তাও হবে কেন? বাবার হাতের রঙের কৌটা আগুনে পুড়ে তলাটা বেঁকে গেছে।
এখনও চোখে ভাসছে আফজালের। বাবার দেয়া 10 টাকার নোটটিও যত্ন করে লুকিয়ে রেখেছে বউয়ের অলক্ষ্যে। বাবার সাথে সাক্ষাতের স্মৃতি হারাতে চায় না সে। কখন যে হাবিবা এসে পাশে দাঁড়িয়েছে জানে না সে। তুমি এত মন মরা কেন? খাওয়া দাওয়া করতেছ না? কি হইল তোমার? না তো বউ, কিছু না। তোমার কি হইছে সেইটা আমি জানি। তুই কি কইবার চাস সেইটা তোমার জানার দরকার নাই। তোমার ঘোড়া রোগে ধরছে, এই রোগের ওষুধ নাই। বউরে, আমি কষ্টে আছি, আমার কষ্ট বাড়াইস না, আমার সামনে থেকে যা। আমি তো যামই, তো আনবা কারে? বদ মতলব বাদ দাও, মাগি আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তাইলে তুমি কও, তোমার এই অবস্থা কেন? কি হইছে তোমার? সেইটা কইলে আমার মরণ হইব, তাও শুনবি? ঢং! মরণ এত সহজ? বিষ খাইয়া তোমার সংসারে মরতে পারলাম না, আর আর কি না কি কইলেই তোমার মরণ? ছে! বউ, তোর পায়ে পড়ি, আমারে মাপ কর। আমার ভেতর বড় কষ্ট হইতেছে, আমি বাঁচুম না। তোমার সংসারে কুডাক দিছে, আমিও আর পারি না। তুমি আমারে কইলে তোমার জ্বালা কমবো মর্দা। না জানি আর কাউরে বিয়া করার মতলব করতাছ। হাইরে শালি, তুই আমারে বাঁচতে দিবি না। হায় আহারে আহারে! মর্দা সারাদিন ঘরের মধ্যে মায়া মানুষের মতো পইড়া থাকো, আর আমার সাথে তেজ দেখাও। কি হইছে কও, নইলে তোমার সংসারে লাথি। ঘুতুর ঘুতুর করতে করতে ঘর হতে বেরিয়ে যায় হাবিবা। একটু পরেই ফিরে আসে, হাতে কুয়া থেকে পানি তোলার দড়ি নিয়ে। ঝাঁঝের সাথে বলে, তোমার কি হয়েছে কও, নইলে আমি এই দড়ি দিয়া তোমার সামনেই ফাঁস দেব। ফাঁসির দড়ি হাতে বউকে দেখে বড় অসহায় লাগে আফজালের। ঘটনা বললে নিজের মৃত্যু, না বলে সামনে দাঁড়ানো অবুঝ এই নারীকে বুঝ দেওয়া তার পক্ষে অসম্ভব। হাল ছেড়ে দেয় আফজাল। আহারে! শুন, দীর্ঘশ্বাসে নেমে যায় বুক থেকে। জগৎটা ফাঁকা ফাঁকা লাগে। বাবার সাথে ঘটে যাওয়া সায়েদাবাদ টার্মিনালের আদ্যপান্ত বলে বউকে। বাবার দেওয়া সতর্ক বাণীও বলল আতঙ্কিতভাবে, ওমা, এসব কি কইতাছ? তুমি ঢাকা গেলা কবে? না, হায় আল্লাহ, তোমার নাক দিয়া বিড় করে কি পড়তাছে? হায় হায়, এ যে রক্ত! এসব কি কসব? নিজের ডান হাতের সাদা আঙ্গুল নাকের সামনে ছোঁয়াতেই ভেজা ভেজা লাগে তার। আতঙ্কে দিশেহারা আফজাল গড়িয়ে পড়ে কাঠের চৌকি থেকে। হাবিবা ছুটে গিয়েও ধরতে পারে না স্বামীকে।